বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ কি কখনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? বলতে চাই সেটি নিয়েই। পারমাণবিক বোমা তৈরি করতে হলে যে ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দরকার যেই মাত্রায়, সেটি আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব না। প্রথমত আইনগত দিক দিয়ে সম্ভব না, দ্বিতীয়ত এই প্রযুক্তিও বাংলাদেশের নাই। আবার একই সঙ্গে এর জন্য যে খরচ দরকার সেটিও আমাদের নাই, কারণ আমরা তৃতীয় বিশ্বের এটি উন্নয়নশীল দেশ, বলা যায় গরিব দেশ। এবং আরেকটি বিষয় আছে এখানে, সেটি হচ্ছে এই যে সমৃদ্ধকরণ, এটা আসলে কি মাত্রায় দরকার সেটি জানতে চান নিশ্চয়ই। ইউরেনিয়াম এই যে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, এখানে এই সমৃদ্ধকরণের মাত্রা 5 থেকে 7%, কিন্তু যদি বোমা তৈরি করতে চান তাহলে এটি 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়, যেটি আসলে অনেক ব্যয়বহুল এবং একই সঙ্গে এটার জন্য ভিন্ন ধরনের প্রযুক্তি দরকার। আরেকটি বিষয় বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে আলোচিত সমৃদ্ধ বা এনরিচড ইউরেনিয়াম, যেটি ইরান যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং ইরান তারাও কিন্তু এই 90% অর্থাৎ বোমা তৈরির জন্য উপযুক্ত যে সমৃদ্ধ ইউরেনিয়াম, সেটি কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। তাদের এই পারমাণবিক বিদ্যুৎ এবং তাদের পারমাণবিক যে প্রক্রিয়া বা কার্যক্রম কিংবা প্ল্যান্ট যাই বলি না কেন, সেটি কিন্তু আরও অনেক বছর আগে থেকেই চলছে, কিন্তু তারা এখনো পর্যন্ত শুধুমাত্র 65% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পেরেছে। অর্থাৎ বলা যায় বোমা তৈরি করতে না পারলেও বোমা তৈরির কাছাকাছি আছে। এবং সেটি তার যারা প্রতিপক্ষ আছে, অর্থাৎ ইসরায়েল কিংবা মার্কিন সাম্রাজ্যের যারা আছেন, অর্থাৎ আমেরিকার যারা, তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা কিন্তু যুদ্ধে গড়িয়েছে। কিন্তু বাংলাদেশ কি কখনো এটা করতে পারবে চাইলেও? সেটার আইনগত ভিত্তিটা কি আসলে, তাই না? সেটা করতে পারবে না, আইনগত এখানে বাধা আছে। কারণ বাংলাদেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যে চুক্তিতে বিশ্বের আরও অনেক দেশ স্বাক্ষর করা আছে, যারা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম ব্যবহার করতে চায়। কোনো ধরনের অস্থিতিশীল কিছু তৈরি করতে কিংবা এই বোমা তৈরি করার মতো কার্যক্রম বাংলাদেশ করতে চায় না, এবং সে কারণে আইনগতভাবে বাধা থাকবে। এখানে আরেকটি গল্প বলে রাখি যে ইসরায়েল, তারা বলা হয় তাদের সম্পর্কে যে কনস্পিরেসি থিওরি যেটাকে বলা যায়, যে তারা ইতোমধ্যে পারমাণবিক বোমা তৈরি করেছেন। এবং সে ধরনের শুধু থিওরি না, বিভিন্ন ধরনের আর্টিকেলও কিন্তু ইন্টারনেট ঘাটলে পাওয়া যায়, যেখানে আসলে এটির প্রমাণও দেওয়া হয়। কিন্তু তারা এটি এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি যে তার হাতে ইউরেনিয়ামের তৈরি বোমা আছে, অর্থাৎ নিউক্লিয়ার বোমা যাকে বলা হয় সেটি তার হাতে আছে। সেটি কিন্তু আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত নয়, কারণ এই আত্মস্বীকৃতি সে আদায় করতে পারেনি। কিন্তু অনেকেই করেছে, যেমন ভারত করেছে, পাকিস্তান করেছে, ফ্রান্স করেছে, তুরস্ক করেছে, আমেরিকা করেছে। এরকম হাতে গোনা 7-8টি দেশ আছে যারা আসলে নিজেদেরকে সেই চুক্তি থেকে, এই যে শান্তিপূর্ণ ব্যবহারের চুক্তি এবং ইউরেনিয়ামের কারণে মানব সভ্যতার বা পৃথিবীর যাতে ক্ষতি না হয় সেই ধরনের চুক্তিতে তারা কিন্তু স্বাক্ষর আগে করলেও পরে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। কারণ তারা এখন ইউরেনিয়ামের এই যে বিপজ্জনক দিকটি, অর্থাৎ বোমা তৈরি, সেটি তারা করে ফেলেছে। এবং আমেরিকা তো লিটল বয় এবং ফ্যাটম্যানকে আসলে হিরোশিমা এবং নাগাসাকিতে মেরে দুটো জনপদ কিন্তু গুঁড়িয়ে দিয়েছে, দুটো শহর গুঁড়িয়ে দিয়েছে এবং প্রচুর মানুষকে ইতিমধ্যে ক্ষতি করেছে। তো বাংলাদেশ সেই পথে হাঁটছে না। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় ইউরেনিয়ামের অন্য যে ব্যবহারগুলো আছে সেখানে কিন্তু এই যে পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয় তার চেয়ে একটু বেশি মাত্রায় সেখানে দরকার হয়। যেমন বিদ্যুৎ কেন্দ্রে 5 থেকে 7% সমৃদ্ধ ইউরেনিয়ামে হয়ে যায়, কিন্তু আপনি যদি এটাকে অন্য রিয়েক্টরে কাজে লাগাতে চান, যেমন আপনি যদি সাবমেরিনে কাজে লাগাতে চান, আপনি যদি স্পেস ক্রাফট ইউরেনিয়াম দিয়ে চালাতে চান,
যেটি এখন রাশিয়া পরীক্ষা করছে। তো এই ধরনের কার্যক্রমের জন্য ইউরেনিয়ামকে আরেকটু বেশি সমৃদ্ধ হতে হয়। সেখানে যে বিক্রিয়ার জন্য বা নিউক্লিয়ার ফিশনের জন্য যে ইউরেনিয়াম দরকার সেটি কোনো কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত সমৃদ্ধ থাকতে হয়। তো এক এক ধরনের ব্যবহারের উপর ভিত্তি করে এর সমৃদ্ধকরণের মাত্রা নির্ভর করে। যেমন গবেষণাগারে বা গবেষণা রিঅ্যাক্টর যেগুলো আছে সেখানে কিন্তু সেখানেও একটু বেশি মাত্রায় এই সমৃদ্ধকরণ থাকতে হয়। তো ব্যবহারের উপর নির্ভর করে যে কতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হবে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই যে ইউরেনিয়াম আজকে এটা কমিশনিং হলো, প্রেসার ভেসেলে বসলো অর্থাৎ চুল্লিতে বসলো, কিন্তু এটি তো 1.5 বছর পর্যন্ত ভালোভাবে এটি বিক্রিয়া করবে। তারপরে এর কি হবে বলছি সে কথা। তারপরে এই ইউরেনিয়ামটি অটোমেটিক্যালি এটি নিচের দিকে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেখানে এই জ্বালানিটি সেখানে চলে যাবে এবং সেই ধাপে যাওয়ার পরে এটি যেহেতু প্রচণ্ড মাত্রায় উত্তপ্ত থাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য, একে সেখানে 5 থেকে 7 বছর, কম করে হলেও এত বছর সেই জায়গাটি সেখানে আটকে রাখতে হবে। তবে সেটি এমনি এমনি আটকালে হবে না, সেখানে ঠান্ডা করার জন্য এক ধরনের শীতল পানির মধ্যে সেটাকে জমিয়ে রাখতে হয় এবং কম করে হলেও 5 থেকে 7 বছর ধরে এই জমিয়ে রাখতে হবে। তারপরে কি হবে? তারপরে এটা ওয়েস্টেজ, এবং এই ওয়েস্টেজের ব্যবস্থাপনা অর্থাৎ এটি বর্জ্যে পরিণত হয় এবং এই বর্জ্যের ব্যবস্থাপনা অনেক জটিল, অনেক জটিল। যদি একটু বলে রাখি যে জাপানের একটা উদাহরণ আছে, তারা এই ইউরেনিয়াম বর্জ্যের ব্যবস্থাপনা করতে গিয়ে তাদের দীর্ঘদিন ধরে কষ্ট পোহাতে হয়েছে এবং তারা সেই ফুকুশিমার এই যে বিস্ফোরণের পর থেকেই কিন্তু তারা সেখানকার যে বর্জ্যটা ছিল সেটা তারা দীর্ঘ বছর সেটাকে এই শীতলীকরণ প্রক্রিয়াটা চালিয়ে গেছেন এবং এটাকে রিউজের আর কোনো অপশন তারা খুঁজে পাননি। এটা তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে আছে। কিন্তু রাশিয়া ইতোমধ্যে তারা একটা প্রযুক্তি তৈরি করেছেন যার মাধ্যমে তারা এই যে বর্জ্যটা থাকছে ইউরেনিয়ামের সেটিকে তারা আবার পুনর্ব্যবহার করতে পারবেন, এটাকে রিসাইকেল করবেন এবং বাংলাদেশের ক্ষেত্রে যে বর্জ্যটা তৈরি হবে চুক্তি অনুযায়ী সেই বর্জ্যটা, ইউরেনিয়াম বর্জ্যটা তারা এটা কিন্তু তারা নিয়ে যাবেন এবং নিয়ে যাবেন অবশ্যই সেই 5 থেকে 7 বছর পরে যখন এটি শীতল হয়ে যাবে, তারপরে যখন এটি পরিবহনযোগ্য হবে তারপরে। তবে একটি বিষয় এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই যে বর্জ্যটা সেটা থেকে কিন্তু প্রচণ্ড রকম বিকিরণ হয়, এই রেডিয়েশন কিন্তু অবশ্যই আপনার আমার জন্য ক্ষতিকর এবং সেজন্য এটাকে বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করতে হয় এবং তারপরে এটি পরিবহনযোগ্য হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটি ঘটবে যে আমাদের চুক্তি অনুযায়ী এটি রাশিয়া নিয়ে যাবে এবং তারা যেহেতু এখানে নির্মাণ করেছেন এবং আমাদের চুক্তি তাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি আছে, যেমন ইউরেনিয়াম কেনার চুক্তি কিংবা এই বর্জ্য ব্যবস্থাপনার চুক্তি, সবগুলো কিন্তু আলাদা আলাদা সেই চুক্তি অনুযায়ী কাজটি চলবে এবং সেভাবেই কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত মানে যদি এর থেকে বিকিরণ দিয়ে ক্ষতির সম্ভাবনা থাকে বা যদি অন্য কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের যেহেতু ও বেশি দিন বাংলাদেশে থাকছে না, তো বলা যায় যে আমাদের ভাগ্যে সেই দুর্ভাগ্যজনক কোনো কিছু বা হ্যাজার্ডাস কোনো কিছু হয়ে যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। আরেকটি বিষয় বলে রাখি যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখানে নিরাপত্তার বিষয়টি অন্যান্য যে পাওয়ার প্ল্যান্ট যেগুলো যদি বলি যে চেরনোবিলের ক্ষেত্রে যে পাওয়ার প্ল্যান্ট ছিল সেটি ইউরেনিয়ামের যে এ ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি হয় সেটির প্রথম প্রজন্মের পাওয়ার প্ল্যান্ট ছিল, কিন্তু আমাদের যেটি এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটি তৃতীয় প্রজন্মের এবং প্রযুক্তি যেমন এগিয়েছে তেমনি কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও এগিয়েছে। সে কারণে এখন যেটি হয় যে যদি কোনো ধরনের অঘটন ঘটে বা ত্রুটি ঘটে সেক্ষেত্রে এটি কিন্তু নিচের দিকে সিলগালা হয়ে চলে যাবে এবং সেখানে এটি
আটকে যাবে একটা সুনির্দিষ্ট জায়গায়, যেটাকে বলা হয় কোর ক্যাচার। এবং সে কারণে কিন্তু এখানে 5 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এবং সেই কোর ক্যাচারটা এটাকে সিলগালা করে দেওয়ার কারণে রেডিয়েশন বা অন্যান্য যে বিধ্বংসী অবস্থা সেটি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। এবং সে কারণে বলা হয় যে এই যে পারমাণবিক শক্তি সেটিকে এখন মানুষ নিয়ন্ত্রণ করতে শিখেছে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে, এবং এটি শান্তিপূর্ণ ব্যবহারও সত্যিই শান্তির হয়ে দাঁড়িয়েছে।